আমাকে বাবা সবাইকে নিয়ে বাবা নিয়ে গেলেন হাতিবাগানের বাইরে আমি দেখতে পাচ্ছি, বাইরে থেকে দেখতে পাচ্ছি কোনো সিনেমার কোনো পোস্টার লাগানো নেই। আমার এটা কোথায় এসেছি আমরা? বলছে তোকে একটা নাটক দেখাবো, স্থানটার নাম হচ্ছে স্টার থিয়েটার। সবার আগে আমি যদি বলি যে বিনোদিনী জাস্টিস পাইনি, বিনোদিনীর উপর কষ্ট হয়েছে, বিনোদিনীর উপর অত্যাচার হয়েছে, আমি নিজে কি রেভলিউশন আনছি, আমার ক্ষুদ্র কন্ট্রিবিউশন কি? আমি বড় বড় কথা বলে বেড়াবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেয়নি, প্রধানমন্ত্রী করে দেয়নি, আমরা এটা পাইনি, আমরা ওটা পাইনি বলেই যাচ্ছি। খুব ইমোশনাল একজন মানুষ, আবেগটা ধরা পড়ে আপনার কথায়। রামকমল মুখোপাধ্যায় খুব ভালো লেখক, খুব ভালো সাংবাদিক, খুব ভালো পরিচালক, প্রমাণিত। রামকমল মুখোপাধ্যায় অভিনেতা কেন? বাজে হবে বলতে জানি না, বাট অভিনয় দেখাতে হয় যখন মনে হয় যে অভিনেতারা আশা করছে যে আমি অভিনয় করে দেখি কিরকম চাইছি আমি। বিনোদিনীর জন্য দেবের কতটা ভূমিকা ছিল? প্রচুর। একজন বাংলা ছবির দর্শক হিসেবে, পরিচালক হিসেবে, এই বাংলার মানুষ হিসেবে, বাঙালি হিসেবে কেমন ভাবে দেখেন বাংলা ছবিটা? আমার মনে হয় আমি তো বলি দেবকে খাদান খুঁড়ে বিনোদিনী বেরোলো। খাদান থেকে কয়লার খনি থেকেই তো হিরে বেরোয়, তাই তো? তো যদি কয়লার খনি হয়, কয়লার খনি থেকেই হিরে বেরিয়েছে। হিন্দিতে কাজ করছেন, বলিউডে কাজ করছেন, বাংলায় এসে কাজ করা শুরু করলেন, ডিফারেন্স কি? বাঙালি যেভাবে অতপ্রতভাবে ক্রিকেটকে ভালোবাসে, ফুটবলকে ভালোবাসে, আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি কলকাতার বুকে একটা নাম নয়, সৌরভ গাঙ্গুলি হচ্ছে ইমোশন। সৌরভ গাঙ্গুলি অনেকটা হৃদস্পন্দনের মতন। তো তাকে নিয়ে একটা ছবি করা মানে একটা বিশাল ব্যাপার। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মাদার টেরিজা, এই দুটো আমি এদের দেখে, সত্যজিৎ রায় তো কোথাও গিয়ে বাইসাইকেল সিট দেখে কত নাচে বানাচ্ছে। এমন তো নয় সত্যজিৎ রায় কোনো গুরু ছিল না, সবারই তো একটা গুরু থাকবে। মানে প্রত্যেকটা অর্জুনের তো দ্রোণাচার্য না, দ্রোণাচার্য যদি না থাকে বিনোদিনীর গিরিশ থাকতে পারে, যদি আমারও কেউ গিরিশ আছে। তাই আমাদের আজকের অতিথি রামকমল মুখার্জি, নমস্কার। খুব সুন্দর, মানে আমার মনে হয় যে আমার এতদিন ধরে ইন্টারভিউ করছি, এতদিন নানান সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যারেক্টার, চরিত্রকে বোঝা এবং চরিত্রের ব্যথাকে বোঝা, এবং এইভাবে আমার মানসিকতাকে বুঝে আমার কাছে আসা বা আমার ছবি নিয়ে কথা বলা, তার জন্য আপনাকে সাধুবাদ। নমস্কার, আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা আর সিনে স্বরূপ। আমি স্বরূপ দত্ত। সিনে স্বরূপে আজকে আমাদের যিনি অতিথি তাকে পরিচয় করানোর আগে ছোট্ট করে ওই এক মুসলিম কম বয়সী ভদ্রমহিলা, আবিদা তার নাম। দেখা যায় এই বছর আড়াই তিনেক বছরের একটি মেয়েকে নিয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা দোকানে একটা ওই বাচ্চাদের ফ্রক জামা গোলাপি রঙের দেখে পছন্দ হয় আবিদা। মেয়ের জন্য কিনবে ভাবে, কিন্তু যা দাম বলে, হাজব্যান্ড ট্যাক্সি চালান, কি করে সব সময় থাকে টাকা? বললেন না, পরে নেব, মেয়েটিকে বলে এগিয়ে যায়। দোকানদার আবিদার দিকে কিরকমভাবে তাকায়। এরপরে দেখা যায় আবিদা ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে আবিদার ছেলের স্কুল থেকে যখন ছুটি হবে সেখানে যায় ছেলেকে নিয়ে আসতে। ছেলে বেরোয়, গোলা খেতে ছেলে চায়। এই ছেলে গোলা খেতে চায় বলে আবিদা ছেলে আর মেয়ে দুজনের জন্য দুটো গোলা চায়। এখানেও দোকানদার আবিদার দিকে কিরকম একটা তাকায়। রাতে আবিদার হাজবেন্ড বলে কত কষ্ট করে ঈদের জন্য দুটো টাকা ধার করতে হয় আমাদের। এসব বলে দুজনে মিলে যখন শুয়ে পড়ে তখন আবিদার ওই মেয়েটি এসে বলে, মা আমি তোমার কাছে শুয়ে। আবিদা মেয়েকে নিয়ে শুয়ে পড়ে, আর আবিদার হাজবেন্ড আবিদার দিকে কিরকম একটা তাকায়। ওই তিনটে তাকানোই যেন এক, দোকানদার, জামার দোকানের গোলাওয়ালা আর আবিদার হাজবেন্ড, সবাই আবিদার দিকে কিরকম তাকায়। এই গল্পের একেবারে শেষে গিয়ে মোচড়টা পাবেন যে কেন আবিদার দিকে তাকায়। আর এই মোচড়টা যারা দেখেছেন আমার কাটা দেয় যে ওই বাচ্চা মেয়েটি যাকে দেখতে পেলেন ওই মানুষটা এই পৃথিবীতে আসেনি। গর্ভে থাকাকালীন এই যে আমাদের দেশটায় প্রতি বছর 2 কোটি ভ্রূণ হত্যা হয়, মেয়েদের কন্যা ভ্রূণ হত্যা হয়, তার উপর বেস করে রামকমল মুখোপাধ্যায় এই ছবিটি বানিয়েছিলেন। জাতীয় পুরস্কার পাবে না, জাতীয় পুরস্কার পেলেন। আর এই মানুষটার বোধহয় নেশাই আছে, যে জিনিসটা নেই
তার অস্তিত্ব অনুভব করানো। সত্যিই তো বিনোদিনী দাসী, নটি বিনোদিনী, যেভাবেই তাকে ব্যাখ্যা করুন, মানুষটা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তার একটা বোধহয় খ্যাপামো আছে যে নেই কে বলল, আছে কোথাও না কোথাও। এই যতদিন রঙ্গমঞ্চ থাকবে, যতদিন এন্টারটেনমেন্ট থাকবে, যতদিন বিনোদন থাকবে, বিনোদিনীও থাকবে। তাই আমাদের আজকের অতিথি রামকমল মুখার্জি। নমস্কার। খুব সুন্দর। মানে আমার মনে হয় যে আমার এতদিন ধরে ইন্টারভিউ করছি, এতদিন নানান সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যারেক্টার, চরিত্রকে বোঝা এবং চরিত্রের ব্যথাকে বোঝা, এবং এইভাবে আমার মানসিকতাকে বুঝে আমার কাছে আসা বা আমার ছবি নিয়ে কথা বলা, তার জন্য আপনাকে সাধুবাদ। বিনোদিনী পড়তে এলেন, সব থেকে টাফ আমার যা মনে হয়, এটা এমন একটা মানুষের গল্প যাকে আপনি হিরো বানাচ্ছেন, তার সঙ্গে এমন দুটো লোক জড়িয়ে আছে, কখনো কখনো বেশ মানে বিনোদিনীর কথা বলবেন, গিরিশ ঘোষকে বলতে হবে, শ্রীরামকৃষ্ণকেও বলতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, গিরিশ ঘোষ, তারপর বিনোদিনী, এরকম একটা টাফ কাজ কিভাবে করলেন? কাজটা যখন ধরেছিলাম তখনই জানতাম যে খুব টাফ কাজ হবে। কোথাও মাথার মধ্যে ছিল যে এটা একটা বাঙালির এত কাছের একটা সাবজেক্ট যে নটি বিনোদিনী বললে সবাই হ্যাঁ নটি বিনোদিনী দাস। কিন্তু আমি এটাও রিয়েলাইজ করলাম প্যারালালি যে এইটা হয়তো আমি যখন জন্মেছিলাম, আমার বাবা মা আমাদের রবিবার দিনের একটা অডিও ক্যাসেট কিনে বাবা রবিবার দিন টেপে বাজাতো, আমরা দুপুরবেলা শুয়ে থাকতাম, আমাদের একটা অন্যরকম আপব্রিঙ্গিং হয়েছে। সেখানে হয়তো কিছুটা হয়তো সেই আপব্রিঙ্গিং হয়তো আপনিও পেয়েছিলেন, কিন্তু এখন আমার ছেলে যে আপব্রিঙ্গিংটা পাচ্ছে সেটা কিন্তু আকাশ আর পাতালের কথা। মানে ওরা জানেই না জিনিসটা কি। ওরা রবিবারের বারবেলা জানে না, ওরা আকাশবাণী জানে না, ওরা দূরদর্শনে 7:30 অবধি ওয়েট করে থাকতে হয়, সারাদিনের খবর জানে না, ওরা বুধবার দিন চিত্রহার না হলে আমরা আমাদের ফেভারিট আর্টিস্টের গান শুনতে পারবো না, সেটাও জানে না। এই ম্যাজিকটা যে ছিল আমাদের ছোটবেলায়, যে একটা সময়, নির্ধারিত সময় কিন্তু তুমি তোমার সেই সুখটা তুমি পাবে, সেইটার জন্য আমরা অনেক কিছু করতাম। বুধবার দিন হিন্দি সিনেমা গান, বৃহস্পতিবার দিন বাংলা সিনেমা গান, চিত্রহার হিন্দি, চিত্রহার বাংলা, চিত্রহার চিত্রমালা। হোমওয়ার্কটা শেষ করতে হবে বাংলা, কাজটা শেষ, হোমওয়ার্কটা শেষ না হলে তুমি দেখতে পাবে না। এবং এই জিনিসটার মধ্যে দিয়ে কিন্তু আমি বড় হয়েছি। মানে খুব ইন্টারেস্টিং দেখবে যে আমার জন্ম আমার স্ট্রিটে, আমার জন্ম যৌথ পরিবারে। আমার দাদু ভীষণ নাম করা একজন চিকিৎসক, ডক্টর কিরণ চন্দ্র মুখোপাধ্যায়, এবং তার 2 সন্তান, আমার জেঠু ডক্টর নীলমণি মুখোপাধ্যায়, উনিও গত হয়েছেন, এবং আমার বাবা জয়দেব মুখোপাধ্যায়, উনি একজন আইনজীবী ছিলেন কেন্দ্রীয় সরকারের। তো আমরা আমাদের মতন যৌথ পরিবারে বড় হয়েছি। টিপিক্যাল যেটা আমরা এখন অনেক সিনেমা হয়তো দেখায়, কিছুটা দেখায়, কিন্তু আমরা আমাদের মতন খুব সুন্দরভাবে বড় হয়েছি। তো আমাদের বাড়িতে বিনোদিনী বীণা দাশগুপ্তের যাত্রাটা চালানো হতো, এবং পরবর্তীকালে এটাও অনেকে জানেন না যে অজিত পাঁজা রামকৃষ্ণ হিসেবে কিন্তু ঘোষই প্রশংসা করিয়েছিলেন এই বীণা দাশগুপ্তের যাত্রাতেই রামকৃষ্ণ চরিত্র। সেটাও আমরা দেখি আমার স্ট্রিটের বিখ্যাত কালী পুজো, যেটা সোমেন মিত্র কালী পুজো বলা হয় অনেক সময়, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আমার স্ট্রিট সার্বজনীন শ্যামা পুজো। সেখানে উনি মঞ্চে প্রথমবার মঞ্চস্থ করেন অজিত পাঁজা নটি বিনোদিনী রামকৃষ্ণ চরিত্র, ওটাও দেখি। তারপরে কাট্টু হচ্ছে, মানে এটা অনেক পরে দেখি। ফার্স্ট আমার দেখা নাটক যদি বলেন, সেটা হচ্ছে যে আমরা সিনেমা দেখতে বড় হয়েছি, পাড়াটা পাল্টে গেছে, কলকাতা পাল্টে গেছে, কলকাতার ছবি পাল্টে গেছে। বাবা অফিসে চলে যেতেন, মা জেঠিমা দুপুরবেলা, তখন তো সিরিয়ালের এটা ছিল না, তখন কি ছিল? তাহলে আমাদের কি করে আমরা কি করে, হাউ ডিড আই বিকাম আ ফিল্ম মেকার? আমার ভেতরে বীজটা রোপণ কে করলো? মা, জেঠিমা, কাকিমা, এরা করেছে। কি করে করেছে? দুপুরবেলা চল উত্তম কুমারের সিনেমা দেখতে যাই, অরুণাতে, পুরবিতে, ছবি ঘরে আমরা ছবি দেখতে যেতাম। স্কুলের পরে ওই দুপুরের টাইমটাতে দুপুরবেলা না ঘুমিয়ে সিনেমা দেখেছি, তারপর বিকেল বেলা টিউশন। তার মানে তখন আমরা দেখছি হচ্ছে দেবশ্রী রায়, পারাবত প্রিয়া, মহুয়ারা চৌধুরীকে দেখছি দাদার কীর্তিতে, উত্তম কুমারের জয় জয়ন্তী রিলিজ হচ্ছে সেটা দেখছি। তার পাশাপাশি কিন্তু আমরা নিউ এম্পায়ারে গিয়ে দেখছি 10 Commandments, Ben-Hur, সাউন্ড অফ মিউজিক, পাশাপাশি অমিতাভ বচ্চন, হেমা মালিনীকেও দেখছি।
জিতেন্দ্রকে দেখছি, শ্রীদেবীকে দেখছি, এইভাবে বড় হচ্ছে, সিনেমা দেখে বড় হচ্ছে। হঠাৎ করে একদিন বাবা বললো যে চল আজকে তোদের একটা নতুন জিনিস দেখা। কি দেখাবো? সিনেমাই দেখবো তাহলে নিশ্চয়ই। আমাকে বাবা সবাইকে নিয়ে বাবা নিয়ে গেলেন হাতিবাগানে। হাতিবাগানের বাইরে আমি দেখে বলছি, বাইরে থেকে দেখতে পাচ্ছি কোনো সিনেমার কোনো পোস্টার লাগানো নেই। আমার এটা কোথায় এসেছি আমরা? বলছে তোকে একটা নাটক দেখাবো, স্থানটার নাম হচ্ছে স্টার থিয়েটার, আর নাটকটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, অভিনয় করছেন সুপ্রিয়া দেবী। আমি ছোট্ট বাচ্চা, আমি বসে আছি, ব্যালকানি হাউসফুল, অবভিয়াসলি সুপ্রিয়া দেবীর শো তো হাউসফুল। ব্যালকানিতে টিকিট পেয়েছি আমরা গিয়ে, এবং আমি ওখান থেকে খালি ভাবছি যে কি করে দেখবো, কারণ আমি তো সিনেমা দেখে অভ্যস্ত, আমি তো এক্সপ্রেশন দেখবো কি করে, বুঝতে পারবো না। খালি ভাববো যে বাবা পর্দা কোথায়, কি করে দেখবো, গল্পটা কি করে দেখবো? ও বলছে তুমি গল্প না, কণ্ঠস্বরে মন দাও, কি বলছে শোনো। তুমি যখন শুনবে তখন তুমি বুঝতে পারবে যে কি এক্সপ্রেশন দিচ্ছে, বোঝার চেষ্টা করো। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। জানিও না যে আমার শুরু হয়ে গেছে কোথাও গিয়ে হয়তো ট্রেনিং। ওই যে মন দিয়ে যে থিয়েটারটা যে দেখলাম, আনন্দমঠটা বোঝার চেষ্টা করলাম, একে বঙ্কিমচন্দ্র, তারপরে আনন্দমঠ, তারপরে আমার দেখা প্রথম নাটক, এবং ওই যে বোঝা ব্যাপারটা যে সিন কি হয়, লাইটস কি হয়, অ্যাক্ট কি হয়, দ্যাট সামওয়্যার আই গেস যখন এই কাট টু 2025 সেই স্টার থিয়েটারে দাঁড়িয়ে, সেই স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে গেল। আর কল্পতরুর দিনে আমার ছবি বিনোদিনী একটি মিত্রকাখানে রামকৃষ্ণর লোকচন্দন রায় লোক আমরা উন্মোচন করলাম, রোহিঙ্গা রানী। এইটা তো একটা বিশাল বড় নস্টালজিয়ার ইতিহাস, এটা কেউ তো জানে না যে পরিচালকের যাত্রা স্টার থিয়েটার দিয়ে শুরু হয়েছিল। বাবার হাতের ওখানে আমি যখন সিঁড়িটা দিয়ে উঠছি রুক্মিণী রানী, ওই সিঁড়িটা দিয়ে তো একটা ছোট্ট রামকমলকে বাবা সিঁড়িটা চড়িয়েছিল। বাবা তো সেদিন ভাবেনি যে রামকমল এখানে আজ থেকে 30 বছর পর এসে স্টার থিয়েটারের ইতিহাস চেঞ্জ করে দেবে। মাননীয় দর্শক, আমার মনে হয় আপনারা ফিল করতে পারলেন 30 বছর 32 বছরের জার্নিটা। ওই ছোট্ট বাচ্চাটি সেদিন গিয়েছিলেন, আর তারপর যেদিন ঢুকলেন তারই ছবির প্রিমিয়ারে, এবং ততদিনে ওই থিয়েটারের নামটা বদলে ফেললেন, যেটা প্রায় 150 বছর নয়, সামান্য কম, প্রায় 150 বছরের ইতিহাস বদলে গেল। রামকমল মুখার্জি, ছোটবেলায় ছবি দেখছেন, আমি 3-4টে নাম আপনার মুখ থেকে পেলাম, দেবশ্রী রায়, মহুয়া রায়চৌধুরী, হেমা মালিনী, হয়তো সালমা হায়েক বা সে সময় আরও কেউ কেউ থাকবে। এদের মধ্যে ড্রিম গার্ল তো সকলের, আপনার হলো কি করে? আপনার হেমা মালিনী প্রীতি কি হলো? হেমাজির প্রতি ভালোবাসা বা হেমাজির কে ভালো লাগাটা শুরু হলো আমার মনে হয় যে কোথাও গিয়ে ইতিহাসের প্রতি আমার একটা বিশাল দুর্বলতা, সেটা তো এখন আর লোকে নিশ্চয়ই বুঝে গেছে। আপনি ইতিহাসের ছাত্র তো বটে। আমি ইতিহাসের স্নাতকতা করেছি মৌলানা আজাদ থেকে, মৌলানা আজাদ কলেজ কলকাতা, স্কুলিংটা সেন্ট জোসেফসে। তো হ্যাঁ, ইতিহাসের ছাত্র আমি। তো ইতিহাসের প্রতি দুর্বলতা থাকার জন্য কোথাও গিয়ে হয়তো হেমাজির প্রতি একটা, কারণ আমার এখনো মনে আছে দূরদর্শনে ব্যাক টু ব্যাক, মানে এটা হয়েছিল বলে হয়তো কোথাও গিয়ে হয়তো হেমাজির প্রতি অ্যাট্রাকশনটা বেশি হয়। মীরা আর রাজিয়া সুলতান, গুলজারের মীরা, কামাল আমরোহী, রাজিয়া সুলতান, এই দুটো ছবি আমি বোধহয় ব্যাক টু ব্যাক দেখি। আর আমরা যখন দিল্লি বেড়াতে যাই, মানে রাজিয়া সুলতানটা দিল্লিতে দেখি, দিল্লি বেড়াতে গেছিলাম বাবার সাথে। বাবা ওরকম শীতল বলে একটা দিল্লিতে খুব ফেমাস থিয়েটার আছে, যে পুড়ে গেছে থিয়েটারটা, শীতল থিয়েটারে আমরা দেখেছিলাম রাজিয়া সুলতান। আর মীরাটা দেখেছিলাম কোনো একটা হোলির দিনে দূরদর্শনে দেখিয়েছিল গুলজারের মীরা। তো ওই দুটো দেখে, মানে দুটো কন্ট্রাস্ট ক্যারেক্টার, যেখানে একটাতে তিনি মুঘল সম্রাজ্ঞী, দিল্লি সালতানাতের সম্রাজ্ঞী, আর একটাতে তিনি ভিকারিনী রানী, মানে রাজপুত রানী হয়েও তিনি ভিকারিনী। এই যে এটা আমার কোথাও গিয়ে অ্যাট্রাক্ট করে যে এটা কি ধরনের সিনেমা, এটা তো উত্তম কুমার সুচিত্রার মতন নয়, বা এটা তো হেমা মালিনী ধর্মেন্দ্রের রোমান্টিক ফিল্ম নয়, বা এটা তো এরকম ধরনের, এটা কি, এটাকে কি ফিল্ম বলে তাহলে? এটা তো এই সবার থেকে একটু আলাদা। ও আচ্ছা, এটাকে ঐতিহাসিক সিনেমা, এরকম ধরনের সিনেমাতে তার মানে হিস্ট্রি জানা যায়। সো দ্যাট ইন্ট্রিগড। তখন আমি ভাবলাম যে আচ্ছা, হিস্টোরিক্যাল ফিল্মে তার মানে হেমাজি কাজ করেন, এবং অপরূপ সুন্দরী, এটা তো বলার মানে বাহুল্য।
তারপরে তারপরে যখন জানতে শুরু করলাম যে উনি স্টেজও করেন, এবং স্টেজে উনি সীতা, সাবিত্রী, দ্রৌপদী, মীরা, মহালক্ষ্মী, কালী, দুর্গা ইত্যাদি, তখন আমার মনে হলো কোথাও গিয়ে যে প্রবাবলি শি ইজ মাই ইন্সপিরেশন। বিকজ হেমা মালিনী এখনো অবধি, হেমাজি remains as one of the brand ambassadors of India to promote Indian culture globally. উনি কখনো মঞ্চে হিন্দি সিনেমার গান বা হিন্দি সিনেমার ওনার তো অনেক হিট ছবি আছে, উনি করলেই করতে পারতেন, কিন্তু উনি কখনো সিনেমার গান বা সিনেমার নাচ আপনি দেখবেন না উনি কখনো মঞ্চস্থ করেছেন। সবসময় শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম ওটাই করেছেন, এবং পরবর্তীকালে উনি ওনার ব্যালেতে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় যা যা আমাদের কি বলবো মানে মাইথোলজিক্যাল স্টোরি বা টু অ্যান এক্সটেন্ট হিস্টোরিক্যাল স্টোরি, সেইগুলোকে মঞ্চস্থ করেছেন। মানে উনি এখনো অবধি লাস্ট ওনার যেটা মঞ্চস্থ উনি করলেন সেটা হচ্ছে গঙ্গা। তো এই যে এই নিজের কৃষ্টির প্রতি ভালোবাসা, নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা, নিজের সংস্কৃতিকে জাতীয় দরবারে তুলে ধরা, সেটা একমাত্র হেমা মালিনী অভিনেত্রী হিসেবে, বলিউড অ্যাক্ট্রেস যদি বলেন, একমাত্র হেমা মালিনী এটা করেছেন। বৈজয়ন্তীমালা করেছেন, কিন্তু বৈজয়ন্তীমালা শুধু ভরতনাট্যম করেছেন, উনি ব্যালে করেননি। আমি দাম ধরে ধরে বলতে পারি, রেখা কখনো করেননি, জয়াপ্রদা কখনো করেননি, মীনাক্ষী শেষাদ্রি কখনো করেননি, মাধুরী দীক্ষিত কখনো করেননি, শ্রীদেবী কখনো করেননি, কেউ করেননি হেমা মালিনী ছাড়া। মাননীয় দর্শক, অন্য অনেক গল্পতে যাব। রামকমল মুখার্জির জীবনটা, এই কত বয়স হবে মানুষটার? 48, 49? উনি ঠিকঠাক কেন আমাকে বলতেন বয়সের কথা? 48, 49 বছর বয়সে ওনার যে গল্প, ওটা না অনেকগুলো সিনেমা। আলমা স্ট্রিটে বেড়ে ওঠা ছেলেটি, এই মানুষটা সিনেমা দেখা কিভাবে শুরু বললেন একটু আগে। তারপর এদেশে সব থেকে বেশি চর্চিত যে ম্যাগাজিনগুলো, একটা মনোরমা, একটা স্টারডাস্ট, উনি স্টারডাস্টের চিফ এডিটর হলেন। এই জার্নিটা তো বিরাট জার্নি, কিন্তু সিনপসিস হয় না। সিনপসিসে তো কি করে বলবো, কারণ এটার মানে এখান থেকে জার্নিটা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে আমার কলকাতাতে কলকাতা চলচ্চিত্র উৎসব, সেখানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এমএ জার্নালিজম নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তখন আমাদের একটা পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষার মধ্যে আমি উত্তীর্ণ হয়েছিলাম বলে আমি সিলেক্টেড হয়েছিলাম লেখার জন্য। তখন অন্য কমিটি ছিল এবং অন্যরকমভাবে কলকাতা চলচ্চিত্র উৎসব হতো, একটা সিলেকশন বোর্ড ছিল ইত্যাদি ইত্যাদি। তো সেইখান থেকে সিলেক্টেড হয়েছিলাম, এবং ওই যে ডেলি বুলেটিন যেটা বেরোয়, আপনারা নিশ্চয়ই জানবেন, এখনো বুলেটিনটা বেরোয় হয়তো, সেই বুলেটিনে আমাদের লেখার সুযোগ হয়েছিল ছাত্র হিসেবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। তো ওইটা তখনও জানি না যে কাকে নিয়ে বা কি মানে হবে, মানে আমি হয়েছে সিনেমা নিয়ে লিখবো, খুব আনন্দিত। ওটা যে একটা বিশাল বড় অগ্নি পরীক্ষা, কারণ যখন সিনেমা ফেস্টিভ্যালটা শুরু হলো, প্রথম দিন আমাকে বলা হলো যে মানিরত্নমের ইন্টারভিউ নিতে হবে। আমার তো প্রায় হাত পা কেঁপে ঠান্ডা। মানে আমার এখনো মনে আছে সিনেমাটার নাম আছে কান্নাথের মুথামেতাল, বেসড অন এলটিটি টেররিস্টের ওপরে মানিরত্নমের ফিল্মটা ছিল। আর ওই ফিল্মটা দেখানো হলো, দেখলাম, তারপরে প্রেস কনফারেন্স হলো, মানি সাহেব সিটিং রাইট ইন ফ্রন্ট অফ মি, এন্ড আমার মাথার সামনে রোজা ঘুরছে দেখেছে, মানে মানিরত্নমের সামনাসামনি বসে গেছি ইন্টারভিউ করতে। এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, কারণ আমার কোথাও মনে হয় যে আমি না খুব লাকি কোথাও গিয়ে। কজন সাংবাদিক বলুন তো উৎপল দত্তকে সামনে স্টেজে দেখেছি? আমি দেখেছি। নীল সাদালাল ওনাকে স্টেজে পারফর্ম করতে দেখেছি, সৌম্য মিত্রকে দেখেছি, বিরজু মহারাজজিকে দেখেছি, এদের সামনে পারফরমেন্স আমি দেখেছি, জাকির হোসেনের পারফরমেন্স দেখেছি, আমি গিরিজা দেবীর পারফরমেন্স দেখেছি, লাইভ পারফরমেন্স দেখেছি। এরপরে আমি ইন্টারভিউ করেছি হচ্ছে মানিরত্নম, আব্দুল গোপালকৃষ্ণন, মাজিদ মাজিদি, অপর্ণা সেন, গৌতম ঘোষ, নবেন্দু চট্টোপাধ্যায়, এদের সবার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, এদের মানসিকতা বোঝার সুযোগ পেয়েছি। সেখান থেকে আমার বেসিক গ্রুমিং। তারপরে হচ্ছে ওই আমার লেখা দেখে এশিয়ান এজ, হোচিমিন সরণে তখন বাংলার এশিয়ান এজ বলে একটা পত্রিকা বেরোতো, ইংলিশ নিউজ পেপার বেরোতো, সেখানে আমি কাজ শুরু করি, সেখানে সিনেমার বিভাগে কাজ শুরু করি। ওই লেখাটা আমি যখন এখানে বসে লিখছি, আমার লেখাটা নাকি স্টারডাস্টের যিনি ওনার মনে হচ্ছে জাতীয় স্তরের, মানে আমার মানসিকতাটা জাতীয় স্তরের। সেইভাবে উনি তখন আমাকে ফোন করেন, ডাকেন,
এবং বলেন যে তুমি কি এখানে কাজ করবে কিনা। তো সেইখান থেকে বোধহয় কোথাও গিয়ে আমি ওই ডিসিশনটা নিয়ে আর কলকাতা ছেড়ে বম্বেতে চলে যাই। কারণ কোথাও আমার হয়তো মনে হয়েছিল যে না, আমার মানে আমার পরিধিটা আমি বাড়াতে চেয়েছি। মাননীয় দর্শক আরো অনেক কিছু জিজ্ঞেস করেন, এই মানুষটার থেকে কত কি জানার। একটি করে লাইন বলেন, তাতে 8-10টা নাম বলেন, এবং কি ধরনের নাম, তাহলে কত গল্প এই মানুষটার বুকে রয়েছে। আমার যেটা জিজ্ঞাসা করা, আমি জানি না এই মানুষটা খেলাধুলো কতটা পছন্দ করেন, ক্রিকেট কতটা পছন্দ করেন। যদি আপনারা কেউ করেন তাহলে জানবেন যে ক্রিকেট নিয়ে যদি গোটা পৃথিবীতে কোনো আলোচনা করেন, কোনো বইপত্র ঘাটেন, তাহলে যে বইটিকে বাইবেল হিসেবে মানা হয় সেটা উইজডেন। এই উইজডেনের ধরুন সম্পাদক ছিলেন শিল্ডবেরি উইজডেনের সম্পাদক থেকে রিটায়ার করলেন, আর পরে তার মনে হলো এবার আমি ইন্ডিয়া টিমকে বা ইংল্যান্ড টিমকে কোচিং করাবো। বিষয়টা অনেকটা তাই। স্টারডাস্টের এডিটর হিসেবে কাজ করলেন, করার পর ছবি করা শুরু করলেন, হিন্দিতে করলেন, জাতীয় পুরস্কার পেলেন, শুরুতেই যে গল্প বললাম। আবার এলেন বিনোদিনীতে। আমার জিজ্ঞাসা রামকমল মুখোপাধ্যায়, আপনি আর 10 জন নয়, আপনি কি সেটা মানুষ বোঝা শুরু করেছে, প্রমাণিত সত্য। আরও তো সাবজেক্ট হতে পারত, যেমন বিনোদিনীকে নিয়ে তো দীনেন গুপ্ত ছবি করেছিল, হতে পারে আপনারটা অন্যরকম, আর একজন মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হবে। ধরুন আপনার প্রথম যেটাতে জাতীয় পুরস্কার পেলেন, মুসলিম প্রেক্ষাপট। আচ্ছা, আমরা যদি এইভাবে আলোচনা করি যে বাংলায় সত্যি যদি বলিউডে দেখেন, ছেলে মেয়ে নির্বিশেষে কত মুসলিম অভিনেতা অভিনেত্রী, বাংলায় কোনোদিনও এই সংখ্যাটা খুব বেশি হয়নি। আচ্ছা, এরকমভাবে বাংলায় প্রথম কোনো মহিলা অভিনেত্রী মুসলমান মুসলিম ছিলেন, তার ক্যারেক্টার করা যেত বনানী দি, আপনি জানবেন নিশ্চয়ই, বনানী চৌধুরী। এরকম জিনিস তো মানুষ আপনার থেকে চায়। বিনোদিনী ডেফিনেটলি আপনি যা করেছেন, আমি যেহেতু দেখুন বিনোদিনী এই জন্যই করেছি, বিনোদিনীর কাজ যেটা হয়েছে, আপনি আপনার রেফারেন্স দিলেন দীনেন গুপ্ত ছবিটা আমি ছবিঘরে গিয়ে দেখি ছোটবেলায়, মিনার বিজলি ছবিঘরের রিলিজ। আমার এখন পরিষ্কার মনে আছে, যদি কেউ গুগল করে দেখে বা যার কার কাছে যদি তথ্য থাকে তাহলে সে আমি যে সঠিক বলছি সেটা প্রমাণিত হয়ে যাবে। কিন্তু তখন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আমার মনে হয় যে একটা তো বাজেটের একটা নিশ্চয়ই সমস্যা ছিল। দুজন দীনেন বাবু বলে তখন বোধহয় বয়স হয়ে গেছিল, সেটা একটা ফ্যাক্টর ছিল। আর ওই পুরো সিনেমাটা আমার মনে হচ্ছিল যেটা বীণা দাশগুপ্তর যাত্রাটারই সিনেমার একটা সিনেম্যাটিক ভার্সন, একদম এমনকি হুবহু ডায়লগ ইত্যাদি ইত্যাদি। তো সেইটা তো হয়ে গেছিল, তারপরে তো কোনো কাজ সেইভাবে বিনোদিনীর উপর হয়নি। বিনোদিনীর উপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রচুর যাত্রা হয়েছে, নাটক হয়েছে। সুদীপ্ত চট্টোপাধ্যায় এখনো বিনোদিনী অপেরা করছেন, ভাস্করদা গিরিশ এবং গিরিশ করছেন, এনএসডিতে হিন্দিতে বিনোদিনী দাসী হয়েছে, সীমা বিশ্বাস বিনোদিনী দাসী অভিনয় করেছেন মঞ্চে, সেইগুলো তো হচ্ছে। কিন্তু বিনোদিনী দাসীর যে কন্ট্রিবিউশনটা যখন আমি স্টাডি করলাম, রিসার্চ করলাম, দেখলাম যে ওনার কন্ট্রিবিউশন তো বিশাল। ওনার পরিধি ব্যাপ্তি, যে ধরনের লোকেশন ওনার ওঠা বসা অধ্যাবসায়, এগুলো তো কিছুই নেই, না যাত্রার মধ্যে আছে না নাটকের মধ্যে আছে। যে টাইম ফ্রেমটা বিনোদিনী পাচ্ছেন, সেই টাইম ফ্রেমটার মধ্যে তো বিনোদিনী একজন মানে ইয়াং রবীন্দ্রনাথ পাচ্ছেন, যতীন্দ্রনাথ পাচ্ছেন, উনি পূর্ণেন্দু বাবুকে পাচ্ছেন, উনি অমৃতলালকে পাচ্ছেন, উনি গিরিশ ঘোষকে পাচ্ছেন, উনি রামকৃষ্ণকে পাচ্ছেন, উনি স্বামী বিবেকানন্দকে পাচ্ছেন, উনি তাকে পাচ্ছেন না বেস্ট অফ দ্য বেস্ট, বঙ্কিমচন্দ্রকে পাচ্ছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাচ্ছেন। ভাবুন, এরা ওনার দর্শক, তাহলে কি লেভেলের অভিনেত্রী তিনি। এই গল্পটা কে বলবে? এই গল্পটা তো বলা হয়নি। এটা তো নটি বিনোদিনী নাটকটাতেও গিরিশ ঘোষকেই বড় করা হয়েছে, সেটা কি খেয়াল করে দেখেছেন? গিরিশ ঘোষকে দেখানো হয়েছে লার্জ দেন লাইফ, গিরিশ ঘোষ মাস্টার মশাই, গিরিশ ঘোষ গুরু, তুমি পতিতা, তুমি নগণ্য, তোমাকে আমরা দয়া দান দিচ্ছি, তুমি দয়ার পাত্র। তার নিজের গল্পতেও সে কিন্তু কোথাও আশ্রিতা। তো নিজের বাড়ি থেকে আমি বিনোদিনীকে তার বাড়ি দিতে চেয়েছি, যেখানে সে আশ্রিতা নয়, সেখানে সে রানী, তাই বিনোদিনী এইভাবে বসে আছে। রামকমল মুখোপাধ্যায়, এটা আপনাকেই বোধহয় অভয় পাই বলার জন্য, কারণ এরকম মানুষের সামনে তো বসার সুযোগ হয় না, যে মানুষটা আমাদেরই পেশায় ছিলেন
সেখানে সব থেকে বেশি যতটা যাওয়া যায় সেই অবধি গেলেন, তারপর পরিচালনা এলেন, রিসার্চের শব্দ বেরোলো আপনার মুখ থেকে। আমি নিজে দীনেন গুপ্তর নটি বিনোদিনী দেখেছি, আপনার সঙ্গে একমত। অনেক ভাষা ডিটেল কিছু নেই, অনেক বেশি রিসার্চ ওয়ার্ক দরকার, যা আপনি করেছেন। আমার বক্তব্য, আপনার লেখার পর আপনি লেখেন যেটা, সেটা যেহেতু ইংরেজিতে, তাই মানে বিনোদিনী একটি নটির উপাখ্যান। আমরা বাংলায় যে একটি নটি এভাবে বলি না, একটা বলি, আমরা একজন বলি। মানুষকে তো জন বলি। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি লিখেছিলাম কেন আমি একটি লিখেছি, এটা হচ্ছে ছন্দের জন্য, কোনো কারণ। একটি নদীর উপাখ্যান, একটি নদীর উপাখ্যান, একদম। এই মেনশনটা অনুগ্রহ করে মার্জনা করবেন। আমি এই জন্যই জিজ্ঞাসা করা যে ওনারও মতটা জানা জরুরি, কেন এরকম ভাবে লিখবেন। ছন্দে না, যদি যদি সিনেমা টাইটেল নিয়ে কথা বলতে হয় তাহলে তো শুরু থেকে বলতে হবে। সেটা হচ্ছে আমি আর রুক্মিণী, সবার আগে পোস্টারে দেখুন কি লেখা আছে, বিনোদিনী, কারেক্ট? দাসী কোথায়, সেটা কেন প্রশ্ন হচ্ছে না? দাসী এই জন্য নেই। সবার আগে আমি যদি বলি যে বিনোদিনী জাস্টিস পাইনি, বিনোদিনীর উপর কষ্ট হয়েছে, বিনোদিনীর উপর অত্যাচার হয়েছে, আমি নিজে কি রেভলিউশন আনছি, আমার ক্ষুদ্র কন্ট্রিবিউশন কি? আমি বড় বড় কথা বলে বেড়াবো, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেয়নি, প্রধানমন্ত্রী করে দেয়নি, আমরা এটা পাইনি, আমরা ওটা পাইনি বলেই যাচ্ছি। তুমি কি করেছো? তুমি যে জলটা যে পড়ে যায় পাড়ায়, টাইমের জলটা যখন পড়ে যায়, আমরা তাড়াহুড়োতে বেরিয়ে যাই, অফিস দেরি হয়ে যাচ্ছে বলে আমরা কিন্তু একটু দুপা গিয়ে কলটা বন্ধ করি না, জলটা নষ্ট হতে দিই, নিয়ে বলি জল তো নেই, কলটা বন্ধ করতাম, করবো না সেটা। এইটা ভাবি, আমি চলে যাই, কেউ একটা পরে যে আসবে সে বন্ধ করবে, এই মেন্টালিটিতে জলটা শেষ হয়ে যায়। তাহলে আমি যখন সিনেমাটা করব, সবার আগে দাসীটাকে সরাবো। দাসী বৈষম্য নিয়ে আসছে, অব্রাহ্মণ দাসী, ব্রাহ্মণ দেবী, তাহলে সেটাকে সরিয়ে দিই। এইটা তো কোনো আন্তর্জাতিক স্তরে তো কোনো অভিনেত্রী বা অভিনেতাদের আমরা জাত দিয়েছি না, মেরিল স্ট্রিপকে বা মার্লিন মনরোকে বা অড্রি হেপবার্নকে বা টম হ্যাঙ্কসকে আমরা জাত দিয়েছি না, আমরা তো তার কাজ দিয়েছি না। বিনোদিনী দাসী হিসেবে কেন চিনব, বিনোদিনী হিসেবে চিনব? তাহলে কি করে দর্শকদের কাছে পৌঁছবো? বিনোদিনী তাহলে কে? তাহলে কি সেই রবীন্দ্রনাথের বিনোদিনী, চোখের বাড়ি? কোন বিনোদিনী নাম কমা করছে? তো ঐশ্বর্যা রায় করছে, আবার কেন করছে? কনফিউশন। বিনোদিনীকে আমরা কিভাবে চিনি? নটি হিসেবে চিনি। তাহলে আমরা তাকে কি করব? বিনোদিনী একটি নদীর উপাখ্যান। কেন? একটি নদীর উপাখ্যানের মতো সে বহমান, সে ইতিহাসকে বহন করে, ঠিক যেমন গঙ্গা। তাই হচ্ছে সিনেমার নাম বিনোদিনী একটি নদীর উপাখ্যান। মাননীয় দর্শক, ক্লিয়ার কেন এরকম নাম? যদি কারো মনে প্রশ্ন থাকে একটি নটি কেমন লাগছে, তো কেমন লাগছে, এটা সুন্দর লাগছে সেই ভেবেই করে। রামকমল মুখোপাধ্যায়, আমি যেহেতু আজকে আপনার সঙ্গে বসবো, একটু আগে দেখছিলাম তিনজন মহিলাকে ধরি, হেমা মালিনী, নটি বিনোদিনী এবং বিনোদিনীর চরিত্রে যিনি অভিনয় করলেন বিনোদিনী রুক্মিণী মৈত্র। রুক্মিণী মৈত্র তার কেরিয়ার বা কাজকর্ম শুরু করেছেন 13 বছর বয়সে, বিনোদিনী 12 বছর বয়সে, হেমা মালিনী 14 বছর বয়সে। আপনার এই 7 বছর বয়সে প্রথম পারফর্ম করেন জওয়াহরলাল নেহরু আর এলিজাবেথ, কুইন এলিজাবেথ মধ্যে ইন্ডিয়া এসেছিলেন। 7 বছর বয়সে উনি প্রথম ভারতনাট্যম পারফর্ম করেন জওয়াহরলাল নেহরুর সঙ্গে। ঠিক, আমি পর্দার কথা বলছি, 12, 13, 14। তো এই যে 3 মহিলার নাম বললাম, যে 3জন মহিলা আপাতত আপনার জীবনে অনেকটা, এরা সব 12, 13, 14 বছর বয়সে শুরু করেছেন। আপনিও তো তাই, খুব কম বয়স থেকে শুরু করেছেন। এই কম বয়সে শুরু করার মজা কি, আর তাতে কি সুবিধে পাওয়া যায়? কম বয়সে শুরু করার কোনো মজাটা তো একটা হয়, দেখুন দুদিক, এটা দুদিকই আছে, কয়েনের দুটো সাইড। একটা হচ্ছে যে আপনি খুব অল্প বয়সে হয়তো সেই খ্যাতিটা পেয়ে যান বা সেই সাকসেসটা পেয়ে যান বা সেই জার্নিটা হয়তো অ্যাচিভ করে নেন, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম মনে হয় যে অনেক দিন ধরে কাজ করছি, এবার রিটায়ার করি। যেখানে অন্যরা হয়তো কাজ করছে, আপনার মনে হচ্ছে আপনি, যেটা এরা মানে যেটা সুচিত্রা সেনের ক্ষেত্রে বা বিনোদিনী দাসীর ক্ষেত্রে হয়েছিল, আর্লি রিটায়ারমেন্ট। বলা হচ্ছে 26 বছর বয়সে উনি রিটায়ার, কিন্তু উনি শুরু এত আগে করেছেন। এবার যদি আপনি ওনার ওয়ার্ক স্প্যানটা দেখেন,
তাহলে তাকে যে কোনো নর্মাল মানুষের বাঁচতার মতো, মানে উনি যদি মানে কর্মরত জীবনে যদি উনি 18 বছর বা 21 বছরে আসতেন তাহলে হয়তো 40 বছর অব্দি কাজ করতেন। যে শুরুই করেছে যেখানে যে 7 বছর বয়সে, তার 26 বছর তো তারপরে নর্মাল আমার আপনার থেকে অনেক বেশি কাজ করে, সেভাবে যদি রেশিওটা দেখা যায়। সেই ক্ষেত্রে হেমাজি বা রুক্মিণী যে এখন আর্লি জার্নি শুরু করেছে, সাকসেসটা সেরকম আর্লি পাচ্ছে। এখন তো সেটা ডিপেন্ড করছে যে আপনি কতদিন ধরে আপনি টানতে চাইছেন নিজে, বা আপনার নিজের ভেতরে কতটা সেই তেলটা আছে। একটা হচ্ছে সলতে, একটা হচ্ছে তেল। প্রদীপ জ্বলবে তো, প্রদীপ জ্বলতে গেলে দুটোই লাগে। কারোর সলতেটা বড় হয়, তেল কমে যায়, কারোর তেল থেকে যায়, সলতে ছোট হয়ে যায়। মাননীয় দর্শক, আপনারা খেয়াল করে দেখবেন রামকমল মুখোপাধ্যায় যখন কথা বলেন অনেক সময় দুটো জিনিস, দুটো দিক এভাবে উদাহরণ দেন। আমার অনেকে জিজ্ঞাসা, আচ্ছা আপনি হেমা মালিনীর সঙ্গে কাজ করলেন, ওনাকে নিয়ে বই লিখলেন, আপনার ছবির মূল চরিত্র লিড অ্যাক্ট্রেস হয়ে গেলেন এশা দেও। আপনি দেবের সঙ্গে আপনার বন্ধুত্ব বলুন, কাছের সম্পর্ক বলুন অনেক দিনের, আপনার ছবির মূল চরিত্রটা হয়ে গেলেন রুক্মিণী। আমার জিজ্ঞাসা দুটো, এক, আপনি বিনোদিনীর জন্য রুক্মিণীকে খুঁজলেন, নাকি রুক্মিণী তো কাছে, ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো তাই এ বিনোদিনী? রুক্মিণীর সঙ্গে সম্পর্ক ভালো বলেও অবশ্য মানে মিথ্যে কথা বলে লাভ নেই। আমি ওই ফেক ইন্টারভিউ দিতে পারি না, ও নো দিস দ্যাট অ্যান্ড দ্যাট, ওসব আমার নেই। কিন্তু হ্যাঁ, মানে এটা তখনই হয় যখন একে অপরকে চেনা জানা বোঝা। তবে হ্যাঁ, এটা কি যে হ্যাঁ বন্ধু বলে আমি চোখে পট্টি বেঁধে গান্ধারী হয়ে কাজ করে দিলাম, না। রুক্মিণীর পড়াশোনা, রুক্মিণীর অধ্যাবসায়, রুক্মিণী যে ধরনের পোয়েট্রিজ পড়ে, যে ধরনের বই পড়ে, যে ধরনের ফ্যাশন সম্বন্ধে অবগত, সেইগুলো অনেকটাই কাজে এসেছে আমার রুক্মিণীকে বোঝার মানসিকতাটা। রুক্মিণী কি তাহলে বুঝতে পারবে বিনোদিনীটাকে নিয়ে যদি আমি যাই, তাহলে কি ও সেটাকে আত্মস্থ করতে পারবে? আমি এমন একজনকে চেয়েছিলাম যে তার সর্বস্ব দেবে, সে পুরোটা দিয়ে সমর্পণ করে এই ছবিটা করবে, কোনো প্রশ্ন না করে। সেইটা আমি রুক্মিণীর মধ্যে পেয়েছিলাম। কারণ রুক্মিণী কখনো প্রশ্ন করেনি যে রাম ছবিটা কবে হবে, ছবিটার প্রডিউসারকে, কতদিন শুটিং হবে, কত টাকা পাবো, কবে রিলিজ হবে, এগুলো প্রশ্ন করেনি, আজও করেনি। আজও যখন আমরা প্রমোশন করছি সে তার মতন করে সে লড়ে যাচ্ছে। সে, আমি যাকে বলি, সে আমার হচ্ছে মানে কো ওয়ারিয়ার, মানে যুদ্ধের, মানে আমিও সৈনিক সেও সৈনিক। এখানে কেউ রাজা নেই, এখানে কেউ প্রজা নেই, এখানে আমরা দুজন লড়ে যাচ্ছি একজনের জন্য, সেটা হচ্ছে বিনোদিনী দাসের জন্য। তো এই লড়াইয়ের সাথী পেতে গেলে তো আমাকে একটু বন্ধু আগে খুঁজতে হবে। সে যদি বন্ধু না হয় তাহলে আমি তাকে লড়াইটা করবো কি করবো? তাকেও তো আমার সঙ্গে স্বপ্নটা দেখতে হবে, কারণ এই স্বপ্নটা কঠিন। আমি স্বপ্ন দেখলাম, এবার আমার সেই স্বপ্নটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি কি করে দেখবেন? আমি তো আমার চোখ দিয়ে স্বপ্নটা দেখেছি, আমি যখন আমার স্বপ্নটা আপনাকে বলছি তখন আপনাকে আমার চোখের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তো ইট ইজ অলমোস্ট লাইক মহাভারত। কিরকম? সঞ্জয় যে ন্যারেটিভটা দেবে সেই ন্যারেটিভটাই কিন্তু ধৃতরাষ্ট্রের মাথায় ঢুকবে। ধৃতরাষ্ট্রের কাছে মহাভারতের কোনো ছবি নেই, সঞ্জয়ের চোখে মহাভারত হচ্ছে ধৃতরাষ্ট্রের মহাভারত। আর সবার মহাভারত আলাদা, সবাই দেখতে পাচ্ছে মহাভারত, একমাত্র শুধু ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে। তাই আমি যদি সঞ্জয় হই এবং রুক্মিণী যদি ধৃতরাষ্ট্র হয়, তাহলে আমার মহাভারত ন্যারেটিভ হ্যাজ টু বি কারেক্ট। তবেই আমি ধৃতরাষ্ট্রকে সেই ছবিটা তুলে দিতে পারবো, নাহলে ছবিটা তুলে দিতে পারবো না। এইটা বিনোদিনীর বেস ছিল করা, রুক্মিণীকে না। বিনোদিনী যেদিন রিলিজ হলো 23 তারিখ, কি ফিলিংস হলো? 5 বছর ধরে একটা আটকে থাকা যন্ত্রণা, মানে খুব লাইটলি বলতে গেলে মনে হলো যে মানে আমি 5 বছর অন্তঃসত্ত্বা ছিলাম, প্রসব করলাম। মানে জানি না ছেলেদের পেট থেকে বাচ্চা বেরোয় কিনা, কিন্তু আমার তো বেরিয়েছে। আমার মনে পড়ছে আমার পেট থেকে 5 বছরের বড় বাচ্চা বেরিয়েছে। আমার মনে পড়ছে, আপনারা জানেন হয়তো, আর বাই চান্স যদি কেউ না জানেন আরেকবার রিপিট করা, জাতীয় পুরস্কার পাচ্ছেন মানুষটা, জাতীয় পুরস্কার পাওয়ার ফোন পাচ্ছেন মানুষটা, যখন তিনি ফোন পাচ্ছেন যে উনি জাতীয় পুরস্কার পেয়েছেন, ভদ্রলোক সামনে মাছওয়ালার থেকে মাছ কিনছেন দরদাম করে, 1.5 কেজি না 2 কেজি। এটা ওনার সঙ্গে ঘটেছে। আর যেদিন আপনি ছবিটা রিলিজ করলো বিনোদিনী, সেদিন বলছেন যে আমি প্রসব করলাম, আমি মা হলাম, বাবা হলাম, সৃষ্টিকর্তা হলেন। আপনি সৃষ্টিকর্তা হলেন। বিনোদিনীর এই সাফল্য বলুন, মানুষের ভালো লাগা, তো আমরা কিছুটা ফিডব্যাক পাচ্ছি, আপনিও পাচ্ছেন। এরপর এই জুটি কত দূর এগোবে, আপনার আর রুক্মিণীর জুটি?
ওই যে এক্ষুনি বললাম মহাভারত, পরের ছবি দ্রৌপদী। আর কখনো আগামী দিনে অন্য বন্ধু হওয়ার সুযোগ দিতে হবে তো, অন্য কাউকে তো সেই ওই না, আপাতত যেটা ভেবে রেখেছি না, এই পরের ছবি আসলে লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটা একটা স্লাইস অফ লাইফ, কলকাতার ছবি, কলকাতাকে নিয়ে ছবি, কলকাতাকে জুড়ে ছবি। সেটাতে ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, ইন্দ্রনীল, সঙ্গীতা সিনহা, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সঙ্গীতা সিনহা, চান্দ্রেই ঘোষ, সায়নী ঘোষ, জন, রাজনন্দিনী, বিশাল কাস্ট, মজার গল্প। 3টে আয়ার চোখে কলকাতা, 3টে আয়া লক্ষ্মীকান্তপুর থেকে তারা ওঠে, 3টে পরিবারে যায় এবং আয়াদের চোখ দিয়ে আমরা কলকাতাকে দেখার চেষ্টা করছি যে তারা কিভাবে কলকাতা দেখছে। এবং কলকাতা তিন ধরন, 3টে সেগমেন্ট করা হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত। তারা কিভাবে তাদের জীবনযাপন করেন এবং তাদের জীবনে আয়াদের প্রতিদান। মাননীয় দর্শক, ইন্টারেস্টিং, ভালো লাগলো না? এর ভেতরে যদি মশলা থাকে নিশ্চয়ই ভালো লাগবে, এই গল্প জানার অপেক্ষায় থাকবো। রামকমল মুখোপাধ্যায়, তামিল ছবি, মালায়ালাম ছবিতেও গিয়েছিলেন কাজ করতে? বা কাজ করতে যাইনি, কাজটা এখনো মানে কোথাও গিয়ে স্থগিত আছে, কারণ ভাষাগত দিক থেকে যেহেতু এটা আনন্দমঠ অবলম্বনে 1770 ছবিটা অ্যানাউন্স হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটা মানে আমি তামিল এতে করতে চেয়েছিলাম, তামিল তেলেগুতে না হয় এখন এটা বোধহয় মালায়ালাম ভাষায় বোধহয় করা হচ্ছে। তাই জন্য যারা মানে ওটাতে আমি ডিরেক্টর নয়, কিন্তু আপনি যত দেখেন আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম, ওটার পরিচালক একজন মালায়ালাম পরিচালক, মালায়ালি পরিচালক। তো উনি এখন ওটাকে নিয়ে কাজ করছেন এবং যখন মানে যেহেতু ওদের অনেক বছরের কমিটমেন্ট থাকে দক্ষিণ ভারতে, অভিনেতাদের বলছি, অভিনেতারা 1 বছর 2 বছর ধরে বুক থাকেন এবং ওই রকম স্কেলে না মানে প্রভাস বা ঋষভ শেট্টি বা রামচরণ তেজা এরকম না হলে এই ফিল্মটা হবে না। তো আমার মনে হয় ওরা ওয়েট করছে। আপনি এই ফিল্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে, কত কাছ থেকে দেখলেন? মাত্র 45 দিনের ব্যবধানে কলকাতা শহরে 2টো ছবি মুক্তি পেলেন, একটি খাদান, একটি বিনোদিনী। একই বাড়ি থেকেই প্রায় একই রকমভাবে দুজন মানুষ। একজন বাংলা ছবির দর্শক হিসেবে, পরিচালক হিসেবে, এই বাংলার মানুষ হিসেবে, বাঙালি হিসেবে কেমনভাবে দেখেন বাংলা ছবিটা? আমার মনে হয় আমি তো বলি দেখি যে খাদান খুঁড়ে বিনোদিনী বেরোলো, কারণ খাদান থেকে, কয়লার খনি থেকেই তো হিরে বেরোয়, তাই তো? তো যদি কয়লার খনি হয়, কয়লার খনি থেকেই হিরে বেরিয়েছে। হিন্দিতে কাজ করছেন, বলিউডে কাজ করছেন, বাংলায় এসে কাজ করা শুরু করলেন, ডিফারেন্স কি? আবেগ, প্রফেশনালিজম, পূজা। বাংলায় আবেগে কাজ হয়, বম্বেতে পুরোটাই প্রফেশনালিজম মেনটেন করে করা হয়, আর দক্ষিণ ভারতে এই পুরো ইন্ডাস্ট্রিটাকে পুজো করা, মানে তারা এটাকে মনে করে যে তারা ঈশ্বরকে সেবা করছে ইন্ডাস্ট্রিটা, তারা সেইভাবে তাকে তার মধ্যে সেই নিষ্ঠা, ভালোবাসা, দর্শকদের ভালোবাসা, দর্শকদের একাগ্রতা, এইটা হিন্দিও পায় না, বাংলা তো দূরহ। দুধ দিয়ে চান করানো, ভোরবেলা যাওয়া, বাজি ফাটানো, কোনো একটা আর্টিস্ট মারা গেলে সেদিন স্টেট বন্ধ হয়ে যায়, রাজ্য বন্ধ হয়ে যায়, মানুষের বাড়িতে হাঁড়িতে চাল ওঠে না, তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রাস্তাঘাটে বিশাল মিছিল বেরোয়। যে কোনো বড় স্টার, দক্ষিণ ভারতের যে কোনো ভাষার বলছি, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড় সব নিয়ে বলছি, এইটা দেখা যায়। সবার আগে ওইটা আলাদা হয়ে গেল। সেকেন্ড, বম্বে অবভিয়াসলি ওরা একটা ওদের ডেট বা বাজেট নিয়ে কখনো কনস্ট্রেন্টস থাকে না, সেটাতে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন। কলকাতায় অনেক রেস্ট্রিকশনসে কাজ করে। কলকাতার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে টেকনিশিয়ান, অভিনেতা, অভিনেত্রীরা বড় উচ্চমানের, কিন্তু তারা সেই উচ্চমানের কাজটা দেখাতে পারেন না বাজেটগত দিক থেকে। তারা যে জিনিসটা চান, যে লেন্সটা চান সেটা পান না, কম্প্রোমাইজ করতে হয়। যে ফ্যাব্রিকটা চান কস্টিউমের জন্য সেটা পান না, যে বাজেটটা চান দেখানোর জন্য আর্ট ডিরেকশনের জন্য সেটাও পান না। তাই জন্য কম্প্রোমাইজ করতে कोথাও গিয়ে হয় যে अच्छा बंगाल में ऐसा फिल्म बनता है और हिंदी में ऐसा बनता है, लेकिन हिंदी में जो बना रहा है, जो যারা গিয়ে হিন্দিতে করছে, যেমন मैं भी हिंदी में जाके काम करता हूँ, तो
আমি তো কলকাতারই মানুষ, আমি কি করে কি কাজ করছি, আমাকে আমাকে চলে যেতে হচ্ছে ওখানে গিয়ে আমার সেই রেস্ট্রিকশনস গুলো চলে যাচ্ছে, আমি যেটা চাইছি সেটা পাচ্ছি করে করতে পারছি কাজটা। এইটা বেসিক তফাৎ, আর কোনো তফাৎ না। প্রতিবাদ দেখে কোনো তফাৎ না। খুব রিসেন্ট কয়েকদিন আগে অমল পালেকারের একটি ইন্টারভিউ শুনছিলাম, ঋষিকেশ মুখোপাধ্যায়ের কথা বলছিলেন। আপনি মুখোপাধ্যায়, তাই বলতে ইচ্ছে করছে। উনি ঋষিকেশ মুখোপাধ্যায়কে কি সুন্দর এক লাইনে ডেসক্রাইব করলেন যে ঋষিকেশবাবু এমন কোনো স্টার নেই যার সঙ্গে কাজ করেননি, কিন্তু নিজের ঘরানা থেকে বদলে একদম কমার্শিয়াল মশালা ফিল্ম বলতে যেটাকে বোঝায়, ঋষিকেশবাবু সেরকম ছবিগুলো করেনি, ওনার ঘরানা বজায় রেখেছেন। রামকমল মুখোপাধ্যায় ওই ঋষিকেশ মুখোপাধ্যায়দের উত্তরসূরি, আর ঘরানা কি হবে? আমার তো আমি অবশ্যই মানে আপনি যেটা বলেন সেটাই উত্তর। মানে ঋষিকেশ মুখার্জি, তরুণ মজুমদার, তপন সিনহা, বাসু চ্যাটার্জি, এদের ছবি দেখে তো বড় হয়েছি। তো এদের মতনই ছবি বানাবো, কারণ এরাই তো আমাদের গুরু। আমি কেন বলবো যে আমি রামকমল মুখার্জির মতন ছবি বানাবো? আমি এদের দেখে, সত্যজিৎ রায় তো কোথাও গিয়ে বাইসাইকেল সিট দেখে কত ছবি বানাচ্ছে। এমন তো নয় সত্যজিৎ রায় কোনো গুরু ছিল না, সবারই তো একটা গুরু থাকবে। মানে প্রত্যেকটা অর্জুনের তো দ্রোণাচার্য থাকে, দ্রোণাচার্য যদি না থাকে বিনোদিনীর গিরিশ থাকতে পারে, যদি আমারও কেউ গিরিশ আছে। ঠিক আমার গিরিশে যে যাদের নামগুলো বললাম, বিমল রায়, ঋষিকেশ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, তপন সিনহা, এরা আমাদের এই মিডওয়ে সিনেমা, অল্টারনেট সিনেমা যেটা বলছেন না, একদম সম্পূর্ণ বিদেশি চলচ্চিত্র উৎসব কেন্দ্রিক না, আবার একদম পুরোপুরি কমার্শিয়াল সিনেমা। মানে রামকমল মুখোপাধ্যায় কি একদম খাদানের মতো ছবি বানানোর মানসিকতা রাখে? না, সত্যি কথা বলতে আমি হয়তো খাদানের মতো ছবি বানাতে পারবো, সেটা আমার অক্ষমতা। কারণ ওই ধরনের ছবি বানাতে গেলে আমাকে ওই ধরনের মানসিকতাটা রাখতে হবে, সেটা একটা স্কিল। এটা কিন্তু মানে ভুল ভাববেন না, কারণ আমি জানি না মানে যারা যে ধরনের খাদান মতন যারা কমার্শিয়াল ফিল্ম বানায় তারা কি বিনোদিনী বানাতে পারবে, বা তারা কি চোখের বালি, বা তারা কি জাপানিজ ওয়াইফ, গয়নার বাক্স, 36 চৌরঙ্গি লেন, পারমিতার একদিন বানাতে পারবে? পারবে না। তো এই প্রশ্নটা আমার মনে হয় কোথাও গিয়ে হয়তো লজিক্যাল নয়। রামকমল মুখোপাধ্যায়ের উপর অনেক ডিরেক্টরদের নাম বলছেন বারবার করে, কোনো একজনের প্রভাব সব থেকে বেশি, এরকম কেউ আছে? আচ্ছা, আমি অন্যভাবে সহজ করে দিই। বর্তমানে আপনি যে এই সাংবাদিক সম্মেলনগুলো করেন, মিডিয়ার সঙ্গে কথা বলেন, বারবার উল্টো দিক থেকেই হয়তো আসে, আপনাকে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তুলনা করে, আপনি লার্জ স্কেলে ভাবছেন, অন্যরকম দেখাচ্ছেন। আমি জানি না রামকমল বাবু, আজকের ডেটে, আজকের দিনে সোনার দাম 81,000 টাকা, আর যখন সামনে বিনোদিনীকে দেখি না এত গয়না পরে বসে আছে, কেমন রিলেট করতে অসুবিধা হয়। কিভাবে ভাবেন এই স্কেলে? Sanjay Leela Bhansali is one of my favorite directors, and so is Ashutosh Gowarikar. Because আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আশুতোষ গোয়ারিকারের হাত দিয়ে আমাদের সময়, আমাদের প্রজন্মে আমরা অস্কারে এন্ট্রি পাই, লাগানের মতন একটা ছবি হয়, সেও একটা স্বপ্ন দেখে, দুরূহ স্বপ্ন। তার সাথী হয় একজন অ্যাক্টর টার্ন প্রডিউসার আমির খান। তাই হয়তো যখন আশুতোষ এই ছবিটা দেখে এবং ভূয়সী প্রশংসা করে, এবং আশুতোষ অনেক কিছু লেখেন সোশ্যাল মিডিয়াতে, এবং সেটা নিয়ে আশুতোষের মানে বেরিয়েছে প্রচুর আর্টিকেল। আশুতোষ গোয়ারিকার কিন্তু খুব খুব পছন্দের ছবি আমার বিনোদিনী। সেম গোজ ফর সঞ্জয় লীলা ভানসালী। যখন দেবদাস হলো তখন শক্তি সামন্ত বাংলায় বোমাদা, অর্পিতা, আর মনে পড়ছে না, অর্পিতা দি আর বোমাদা, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী হালদারকে নিয়ে দেবদাস করলেন। সেই দেবদাসটা কিন্তু একটা বাংলা সিনেমার দেবদাসের মতন করলেন, যেটা আগে হয়তো বিমল রায় করেছেন। বাড়িতে ভানসালী যখন করলেন সেম টাইমে কিন্তু করলেন, পুরো দেবদাসের স্ট্রাকচারটা ভেঙে দিলেন, ভেঙে ভানসালী তার মতন করে গল্পটা করলেন। সমালোচনা সাংঘাতিক হয়েছিল, হয়নি তা না, কিন্তু সময় এবং ইতিহাস দুটোই আজ সাক্ষী যে ভানসালীর দেবদাসটা কিন্তু রয়ে গেছে, এবং সেটা মানুষের মনের মধ্যে রয়ে গেছে, বাঙালির মনিকটে রয়ে গেছে। তখন বাঙালি বলেছিল কি করে পার্বতী আর চন্দ্রমুখী দুর্গাপুজোর দিন একসাথে না আসতে পারে, এ তো নেই। কখনো তো ভানসালী বলেননি যে আছে। ভানসালী তো দাবি করেননি যে শরৎবাবু উপন্যাসটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে এ করছি। কারণ কোথাও গিয়ে আবার আমরা যখন পড়াশোনা শুরু করি এবং আমাদের যখন লেখাপড়া শুরু করানো হয়, তখন আমাদের বলা হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আ মাটি ভেবে
অবলম্বনে পথের পাঁচালী। মাটির ভেপুটা যদি উনি একটা বই হিসেবে ট্রান্সলেট করে দিতেন পর্দায়, তাহলে পথের পাঁচালী হতো না। পথের পাঁচালীটা তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, বিভূতিভূষণের পথের পাঁচালী, বিভূতিভূষণের আমার। The difference between Sharatchandra's Devdas and Bhansali's Devdas is শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস দেবদাস, কিন্তু এটা ভানসালির চোখে। তাই জন্য আমার বিনোদিনীতেও দেখবেন গিরিশচন্দ্র ঘোষের বিষবৃক্ষ, উপরে দেওয়া আছে কোনো না করে মানে সম্মান সহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস অবলম্বনে গিরিশচন্দ্র ঘোষের বিষবৃক্ষ। তখন থেকে ছিল, আমরা ইগনোর করে গেছি। ইন্টারপ্রিটেশন তো তখন থেকে হচ্ছে। গিরিশ ঘোষও কপালকুণ্ডলা করছেন, বিষবৃক্ষ করছেন, তো উনি তো ইন্টারপ্রেট করছেন বঙ্কিমচন্দ্র, এবং বঙ্কিমচন্দ্র স্বয়ং দর্শক আসনে বসে বলছেন বাহ। এইটাই তো হওয়া উচিত। তো তাই দ্যাট ইজ হাউ আমার বিনোদিনীটা তাই জন্য আলাদা অন্যদের। রামকমল মুখোপাধ্যায়, আপনারা বাংলা থেকে মুম্বাইতে গিয়ে স্বপ্ননগরী, মায়ানগরী, যা বলি, বেটাউন, ওখানটায় গিয়ে বাংলাকে রিপ্রেজেন্ট করেন, বাংলাকে আরো বড় করে দেখেন গোটা দেশের কাছে বা বিদেশেও। আপনারা এই প্রজন্মেই নয়, আগে থেকেই করে আসছে। এখন আর কাকে পান, কোন শরীরটাকে, কোন মননটাকে, কোন মানুষটাকে, যে এই মানুষটাকে আমরা প্রমোট করতে পারবো গোটা দেশ জুড়ে? বাংলায় এরকম ক্যারেক্টার আর পান? বিনোদিনী যে ক্যারেক্টার, তাকে আপনি প্রমোট করতে পারেন, তুলে ধরতে পারেন দেশের কাছে। আজকের ডেটে এরকম কোনো ক্যারেক্টার পান একজন লেখক হিসেবে, পরিচালক হিসেবে বাংলায়? মানে সমসাময়িক এই মুহূর্তে বাংলার এমন কোনো ক্যারেক্টার যাকে গোটা দেশ জুড়ে দেখানো যায়, তুলে ধরা যায়? সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে হয় না তাকে নিয়ে কিছু করি? মনে তো হয়, কিন্তু জানি না সে পারমিশন দেবে কিনা। তবে ডেফিনেটলি সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে আমার মনে হয় যে জাতীয় স্তর, আন্তর্জাতিক স্তরে ছবি করা যায়, এবং তার গল্পটা বলা উচিত, কারণ তার জার্নিটা ভীষণ ইন্টারেস্টিং। আর বাঙালি যেভাবে অতপ্রতভাবে ক্রিকেটকে ভালোবাসে, ফুটবলকে ভালোবাসে, আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি কলকাতার বুকে একটা নাম নয়, সৌরভ গাঙ্গুলি হচ্ছে ইমোশন। সৌরভ গাঙ্গুলি অনেকটা হৃদস্পন্দনের মতন। তো তাকে নিয়ে একটা ছবি করা মানে একটা বিশাল ব্যাপার। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি যদি কোনো নাম বলেন কন্টেম্পোরারি থেকে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মাদার টেরিজা, এই দুটো। মাননীয় দর্শক, আমিও বোধহয় রামকমল মুখোপাধ্যায়কে অনুরোধই করবো যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি ছবি তৈরি হচ্ছে, সম্ভবত আমি আজই দেখছিলাম রাজকুমার রাওকে নিয়ে ভাবা হচ্ছে, করা হতে পারে। যদি ওটা না হয়, মাদার টেরেসাকে নিয়ে এ কাজের অপেক্ষায় থাকবো আমরা। রামকমল মুখোপাধ্যায়, আমি আপনাকে আপনার মুখ থেকেও বলতে শুনেছি, অ্যাথলিটের মুখে শুনেছি, একটা রেস জেতা হয়ে গেল, এর পরের রেস তো আরো কঠিন। পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার। জাতীয় পুরস্কার পাওয়া বা পুরস্কার পাওয়াটাই একটা অভ্যাস। হ্যাঁ, পুরস্কার পাওয়া বহু মানুষ অভ্যাস করে ফেলেছিলেন। আপনি এমন কয়েকজনের নাম করেছেন, শেষবার সঞ্জয় লীলা বলছেন, তিনিও তো পুরস্কার পাওয়াটাকে অভ্যাস করে ফেলেছিলেন। পেয়ে যাচ্ছেন, আপনিও পেয়েছেন। এবার পুরস্কার পাওয়াটা কি অভ্যাসে পরিণত হবে? একদমই না, কারণ পুরস্কারটা আমার মনে হয় যে বাই প্রোডাক্ট অফ হোয়াট ইউ ডু। কারণ কাজটা যদি ঠিক মতন করি, তাহলেই হয়তো মানুষ ভালোবাসা দেবেন, পুরস্কার দেবেন ইত্যাদি। কিন্তু আমি যদি মনে করি যে আমি পুরস্কার পাবো, আমি খুব দারুণ কাজ করেছি, সেটা আমার মনে হয় যে আমার ইংলিশে একটা কথা আছে না, দ্য লাস্ট নেল অন ইওর ওন কফিন, নিজের কফিনে নিজেই পেরেক মারা, সেটা কখনো করা উচিত। কারণ আশাহত হওয়া, আশা রাখাই উচিত না, তারই তো আশাহত হবে। কাজটা যদি আমরা করতে পারি মন দিয়ে, তারপরে যদি কিছু পাই, সেটা একটা আলাদা মজা, যে হ্যাঁ আমি সাকসেসটা পেলাম, বা ভালোবাসাটা পেলাম, বা পুরস্কারটা পেলাম। কারণ আশা করি না, আমি তো আশাই করি যে সিনেমাটা মানে এরকম, মানে একটু একটু ধীরে ধীরে গিয়ে আজকে সিনেমাটা এখানে দাঁড়াবে। আজকে সিনেমাটা যেই জায়গায় গেছে, সেটাই একটা আলাদা অনুভূতি। আমার মনে হয় না যে বিনোদিনী দাসীর আশীর্বাদ পাওয়ার পর, বিনোদিনী দাসীর বাড়ির লোকেদের আশীর্বাদ পাওয়ার পর, বেলুর মঠের মহারাজজির আশীর্বাদ পাওয়ার পর, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় বাংলা ছবির ইতিহাস করলো, যে বাংলা ছবির প্রথম ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ইনভাইটেড হলো, এইটুকু স্প্যানের মধ্যে আপনি ভাবুন না সৌরভবাবু, যে এই অল্প সময়ের মধ্যে এই বাংলা সিনেমার অ্যাচিভমেন্ট কোথায় হয়েছে? কোন একটা বাংলা সিনেমা এত, মানে স্টার থিয়েটার, বিনোদিনী থিয়েটার হয়ে যাচ্ছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যাচ্ছি, ভালো মানুষের ভালোবাসা পাচ্ছি, বিনোদিনীর মূর্তি যেটা
মানে কালকে পরশুদিন রাত্রেবেলা আমি এবং আমার অভিনেতা ওম সাহানি প্রযোজকরা আমরা হাঁটছিলাম হাতিবাগানে এই হাউসফুল শোয়ের পরে। রুক্মিণী চলে গেল, তারপর আমরা আমাদের খিদে পেয়েছিল, আমরা চাইনিজ খাবো বলে আমরা হাঁটছি, রাস্তা দিয়ে পাশে উল্টো দিকে চাইনিজের যাবো। হঠাৎ রাত্রেবেলা হাঁটতে হাঁটতে এটা একটা অনুভূতি, এটা আমি এতে বলছিলাম, রুক্মিণী বললো প্লিজ বলো কোনো ইন্টারভিউতে। আমার নাকে রজনীগন্ধার সুবাস গেল রাত্রির 9:30 হাতিগান। রজনীগন্ধা গন্ধ করতে আসছে। এবার রজনীগন্ধা দিয়ে বলবো আপনি আপনি হয়তো আসবেন। আগেও রজনীগন্ধার গন্ধ পেতাম, বিনোদিনী দাসী ফলপ্রকাশ, অন্য রজনীগন্ধার গন্ধ পেতাম। এখন রজনীগন্ধার গন্ধ পেলাম। এই রজনীগন্ধা ফুলের রজনীগন্ধা। বিনোদিনী দাসীর মূর্তি রং করা হয়েছে, তার মাথার উপরে ছাতা লাগানো হয়েছে, মানুষ এসে তাকে রজনীগন্ধার মালা পরিয়েছে। এইটা জয়। জাতীয় পুরস্কার, কোনো পুরস্কার, বড় পুরস্কার, যে মানুষ বিনোদিনী দাসীকে সে সম্মানটা দিচ্ছে। সে এখন পানের পিঠটা ওখানে ফেলে না, সে আইসক্রিমের ঠোঙা ওখানে ফেলে না, সে খৈনিকে সেখানে ফেলে না, সে জানে বিনোদিনী দাসী কি। খুব ইমোশনাল একজন মানুষ, আবেগটা ধরা পড়ে আপনার কথায়। রামকমল মুখোপাধ্যায় খুব ভালো লেখক, খুব ভালো সাংবাদিক, খুব ভালো পরিচালক, প্রমাণিত। রামকমল মুখোপাধ্যায় অভিনেতা কেমন? খুব বাজে হবে বলতে জানি না, বাট অভিনয় দেখাতে হয় যখন মনে হয় যে অভিনেতারা আশা করছে যে আমি অভিনয় করে দেখি কিরকম চাইছি আমি, তখন আমি আমার মতন করে দেখাই। সেটা আমি ভালো অভিনেতা কি খারাপ অভিনেতা সেটা তো অভিনেতা বলবে, বা আপনারা তাদের অভিনয় দেখে বলবেন যে আমি ঠিক মতন দেখাতে পেরেছি কি পারিনি। তবে আমার অভিনেতা হওয়ার কোনো ইচ্ছে ছিল না, বা আমি চাইও না আমি অভিনয় করি ক্যামেরার সামনে, সেই কোনো সুপ্ত বাসনাও আমার নেই। তবে ক্রাফটটা তো জানতে হবে, কারণ আমি কি চাইছি, আমি যদি বলি যে আমি আপনার থেকে পাচ্ছি না, না আপনি এভাবে বসেছেন এটা চাইছি না, আপনি কিছু দেখান, আপনি 3 রকম জিনিস দেখালেন বসার, কিন্তু আমার তাও পছন্দ আছে, তখন তো আপনি শেষে গিয়ে বলবেন যে আপনি তার একটু বসে আমাকে একটু দেখিয়ে দিন, ঠিক আছে। সেই বসাটা এবং সেই দেখানোটা যদি আমি দেখাতে না পারি তাহলে আমি কি করে মানে করবো কি করে। তো আমার মনে হয় যে পেশাগত দিক থেকে প্রত্যেকটা পরিচালককে অভিনয় জানুক না জানুক, অভিনয়ে কি চাইছে সেইটা তার যেন ক্ল্যারিটি থাকে, তো সে বার করতে পারবে না। সামনে মুখ রুক্মিণী মৈত্র, বিনোদিনীর জন্য দেবের কতটা ভূমিকা ছিল? প্রচুর ভূমিকা। দেব না থাকলে তো দেবের যে কন্ট্রিবিউশন, দেব যদি সাপোর্ট না করতো, অ্যাজ প্রেজেন্টার, অ্যাজ প্রডিউসার যদি না আসতো, তাহলে ছবিটাই হতো। ছবিটা করতে গেলে একটা দক্ষ যোগ্য, এই যে মাউন্টিংটা করা, এই যে সেট তৈরি করা, এই দাম লোকজন 200, 250, 300 জনের একটা ইউনিট, তাদের বড় ছবি, হাতি ঘোড়া দেখাও, পায়রা, এই ওই মানে কি না নেই, এর রাজস্বযোগ্য। তো তার রাজস্বযোগ্য তো মহাদেব ছাড়া কি রাজস্বযোগ্য হবে? মহাদেব ছাড়া কি রাজস্বযোগ্য হবে? এই শুটিংয়ের সময় কোনো মজার ঘটনা গত 5 বছর ধরে বিভিন্ন সময় চলাকালীন, এমন কোনো ঘটনা যেটা মনে থেকে গেছে? ঘটনা তো প্রচুর আছে, মানে সেটা তো আর সেটার জন্য একটা অন্য দিন বসবো, কিন্তু প্রতিটি দিনই এক একটা ঘটনা, এক একটা নানান রকম ঘটনা। কিন্তু শেষের দিনটা যেদিন শেষ হয়ে যায় সিনেমাটা, সেদিন আমি দেখি যে আমার পুরো ইউনিট মেম্বার্স, মূলত সবাই পুরুষ, অল্প কয়েকজন সংখ্যক মহিলা, সবাই অঝরে কাঁদছিল লাস্ট ডেতে ময়দানে। আমি সবার চোখে জল মানে প্রপারলি, মানে মানুষের বাড়িতে যদি কোনো প্রয়াণ হয় তেরকম যেমন মানুষ কাঁদে, ঠিক সেইভাবে মানুষ কাঁদছিল একে অপরকে জড়িয়ে ধরে হাও হাও করে। আমি বুঝতে পারছি কেমন যে কাঁদছে কেন। তখন সবাই এসে বলছে আমাদের স্বপ্নটা শেষ হয়ে গেছে। এই যে স্বপ্নটা শেষ হয়ে গেল বললো, তার মানে তারা সবাই স্বপ্ন দেখছিল, আমার সাথে দেখা শুরু করে দিয়েছিল যে এইরকম একটা ছবি বাংলার বুকে আসবে। এই লোকটা এসছে একটা পাগল, যে তার না কোনো সাপোর্ট সিস্টেম আছে, না তাকে কেউ কিছু বলছে, সবাই দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু এই টুকটুক 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 করে করছে। একদিন না একদিন এই সিনেমাটা আসবে, আর যেদিন আসবে সেদিন প্রত্যেকটা বাঙালি কোথাও গিয়ে হয়তো গর্বিত ফিল করবে, বা তারা তাদের বাড়িতে গিয়ে বলতে পারবে যে মা বা
বউকে বা মেয়েকে বা বাবাকে, মা বা জেঠুকে, যে এই ছবিটা দেখতে এসো, আমাদের জেনারেশন এই ছবিটা করতে পেরেছে, তোমরা তো তোমাদের গল্প বলো, আমরা তোমাকে একটা উপহার দিলাম। সো ইট ইজ কাইন্ড অফ আ প্রেজেন্ট অফ দিস জেনারেশন টু দ্যাট জেনারেশন। উপহার। কি সুন্দর বললেন, উপহার। আর নানা জায়গায় যাচ্ছেন দেখছি, কোন জায়গাটা যেতে বাকি রাখছেন। আমার জিজ্ঞাসা, 93 সালে বেরিয়েছিল নটি বিনোদিনী, তিনি মুক্তকে পাওয়া যাবে না, কিন্তু দেবশ্রী আগে তো পাওয়া যায়, মেঘনাথ ভট্টাচার্যকে তো পাওয়া যায়। ওদের উপহার দিয়েছেন, ওদের দেবশ্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, করা উঠতে পারিনি। দেবশ্রী আমাকে চেনেন, খুব স্নেহ করেন আমাকে, তবে নাট্যকর্মীদের সঙ্গে এমন একটা ছবি, ফটোগ্রাফাররা, ক্যামেরা পার্সনরা, আমরা সাধারণ মানুষরা দেবশ্রী রায়, রুক্মিণী মৈত্র পাশাপাশি বসে স্টার থিয়েটারে বা বিনোদিনী থিয়েটারে বা বিনোদিনীতে বসে বিনোদিনীকে দেখছি। কিন্তু অনন্যা এসেছিলেন, ঋতুদার বিনোদিনী এসেছিলেন, অনন্যা এসেছিলেন। তো অনন্যা এসেছিলেন, সুদীপ্তাদি সঙ্গে ভালো আমার সম্পর্ক, সুদীপ্তাদি ও বিনোদিনী। তো হ্যাঁ, বহু বিনোদিনী, সীমা বিশ্বাসকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তো আমরা বিনোদিনীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আশা করি সেরকম একটা কিছু হলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, তবে আপাতত তো সেরকম কোনো প্ল্যান নেই। রামকমল মুখোপাধ্যায়ের কোনো সংস্কার আছে? কু যা খুশি হতে পারে, সংস্কার মানেন কিছু? আমি ঈশ্বরে বিশ্বাসী, তবে ঈশ্বরকে ভয় পাই না, ঈশ্বরকে ভালোবাসি। মানে আমাকে যদি কখনো ঈশ্বর বলেন যে এটা না করলে, ওই যে ওই ফরওয়ার্ডগুলো আসে না, যে 2 মিনিটের মধ্যে শেয়ার না করলেই আপনার সর্বনাশ হয়ে যাবে, সবার আগে আমি ওটাকে ইগনোর করি। ইনস্টাগ্রামে প্রথমত ভগবান, আমার মনে হয় না যে ভগবান ইনস্টাগ্রামে আসেন, এতটা মডার্ন হয়নি মনে হয় এখনো। আর ভগবান অন্তরে আসেন। তো আর ইনস্টা ভগবান কখনো আসে না, তাহলে তো রামকৃষ্ণ ইনস্টা মুক্তি পেয়ে যেতেন না ইত্যাদি। কোনো কিছু ইনস্টাতে ঈশ্বর থাকে না, ঈশ্বর থাকে অধ্যাবসায়, ঈশ্বর থাকে কাজে। আর ঈশ্বরকে যদি ভয় পাও, যে কোনো ধরনের ঈশ্বরকে যদি ভয় পাও, সেইটাই তোমার পতনের প্রথম কারণ। কারণ ঈশ্বর তোমার সাথে চলবে, ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে যাবে, ঈশ্বর তোমাকে শক্তি দেবে। ঈশ্বর যদি তোমাকে ভয় দেখায়, তাহলে সে কি করে ঈশ্বর হয়? সে তো দানব, তাই না? আমি ভয় পাবো কেন? এইটা করলে ওইটা হয়ে যাবে, ওইটা করলে সেইটা হয়ে যাবে, এইটা না করলে ওইটার ফল পাবো না, হয় না, একটা না। তাই বলে কি আমি বানি না? না, সব থেকে গুরুত্বপূর্ণ এই যে পাগলামিটা, বিনোদিনী আসে কি তা থিয়েটার ফিরে 2 বন্ধুর মধ্যে কথা হচ্ছে, সবাই হাসাহাসি করছে, রুক্মিণীর মধ্যে দুগুর বাবা হয় না কিরকম। আমরা কথার কথা একবার দেবকেও বলেছিলাম, সেটে এসছে দেব, মজার ঘটনা, আপনি বললেন মজার ঘটনা, দেব এরকম বলছে যে বিনোদিনী আর থিয়েটারটাকে বিনোদিনী কিছু হতে পারে। দেব এরকম আমাদের আমার রুক্মিণীর দুজনের দিকে দেখলাম, বলতো আমাদের কাছে কোনো কাজ নেই। না কেন করছি তো শুটিং, বলে শুটিং এ মন দাও, কিন্তু সম্ভব নাকি? এরকম হয় কোনোদিনও শুনেছ? তাই এরকম হাসাহাসি হতো। এই হাসাহাসির ছলে একদিন রুক্মিণী বললো, আচ্ছা রাম, ধরো যদি হয়ে গেল তাহলে কি হবে, কি করবো? বললাম যদি হয়ে যায়, যদি এটা হয়ে যায়, তাহলে আমি ওনার অপেক্ষা যতগুলো বছর, ততগুলো বছরের জন্য আমি প্রদীপ জ্বালাব মার মন্দিরে। এটা কুসংস্কার বলবো, সুসংস্কার বলবো, মানত বলবো, স্বপ্ন পূরণের পাথেও বলবো, কি জানি না, বলে দিলাম। বলে তো দিয়ে খালাস হয়ে গেলাম, ভুলে গেলাম। কাট টু 2025, 2024 30 ডিসেম্বর, দিদি সন্দেশখালী অ্যানাউন্সমেন্ট হয়ে গেল সবকিছু, সবাই উচ্ছ্বসিত, সবাই লাফালাফি, খুব খুশি। এইবার রুক্মিণী থেকে সেই পুরনো 2 বছরের SMS হোয়াটসঅ্যাপ থেকে বার করেছে, বার করে ট্যাগ, হোয়াট অ্যাবাউট দিস কোয়েশ্চেন মার্ক, রাত্রিবেলা বলছি এই মরেছে। এবার তাহলে কতগুলো তাহলে প্রদীপ হবে? 141টা প্রদীপ হবে। হ্যাঁ, কিন্তু এবার না, প্রমিস করেছিল, প্রমিস তো করেছিলাম, কিন্তু 141টা প্রদীপ। এবার আমরা ফোন করছি, কালীঘাট ইত্যাদি নাম নিচ্ছি না, নারায়ণ মন্দির, মা কালীর মন্দির, ওর মধ্যে তো ফায়ার পারমিশন লাগবে।
একটা প্রদীপ, দুটো প্রদীপ, তিনটে প্রদীপ, 150টা প্রদীপ জ্বালাবেন আপনারা? হয় ইম্পসিবল। কিন্তু রুক্মিণী বললো না, কি করবে বলো। করতে 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 এমন একজন ব্যক্তি এলেন আমাদের কাছে, তার কাছে আমরা কথাটা জানালাম। উনি বললেন যে আমাকে ছেড়ে দাও, আমি দেখছি কি করা। কাট্টু দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী শ্রী মার বাড়ির ঠিক সামনে একটা বটবৃক্ষ আছে। ওই বটবৃক্ষেই রামকৃষ্ণ বসে এ করতেন, সন্ধানী করতেন। ওইখানটা ওই বটবৃক্ষের চারপাশে আমরা প্রদীপ 141টি প্রদীপ জ্বালানো হলো। এবং ওখান থেকে যে আমরা ভিউটা পাচ্ছিলাম সেটা হচ্ছে দ্য লাস্ট ডে অফ দ্য শুট অফ সেকেন্ড লাস্ট ডে অফ দ্য শুট অফ বিনোদিনী। গঙ্গার ওপারে একটা বাড়িতে, যেটা আমরা রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মন্দির দেখিয়েছি সিনেমাতে, ওখানে আমরা শুট করছিলাম। সিনেমা দেখবেন লাস্ট শটে দক্ষিণেশ্বরী মন্দিরের ছবি আছে, তো আমরা গঙ্গার ওপারে ছিলাম। এবার এই পারে দাঁড়িয়ে আমরা 141টা প্রদীপ জ্বালিয়েছি, সঙ্গে রুক্মিণী, আমি। আর আমরা দেখতে পাচ্ছি যে ওই পারে আমরা সিনেমাটা শেষ করেছিলাম, ওই পার থেকে এই পারে এলাম, আর এই প্রদীপগুলো সব জ্বলছে। তো সেইখানেও যখন প্রদীপ জ্বলেওছে, আপনি ছবিও যদি দেখেন, অত কিছুর মধ্যে আমি কিন্তু তাকে বলছি ইনস্ট্রাকশনে যে আমার কিন্তু নর্মাল মাটির প্রদীপ হলে চলবে না, প্রত্যেকটা প্রদীপ ডিজাইন হতে হবে, প্রত্যেকটা প্রদীপে আলপনা হতে হবে। কারণ সিনেমাটাই আমি আলপনার মতন করে দিয়েছি। তো আমি নর্মাল প্রদীপ, ছবি দেখুন আপনি, সব কালো সুন্দর প্রদীপ জ্বালিয়েছি আমি। আর ওই যে প্রদীপটা জ্বলেছে ওইখানে, আর জ্বলে যে আমি যে তার কথাটা, প্রমিসটা রাখলাম, এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আপনার প্রশ্ন যেটা, যে আমি কি তাহলে কুসংস্কার সুসংস্কার মানি কি মানি না, আমি বলে দিলাম হওয়ার ছিল না কিন্তু হলো, সেটা তো মা ভবতারিণী করলেন, আমি তো করতে পারিনি। আমি কি করে মন্দিরের মধ্যে এটা জ্বালাতে পারি? তার পারমিশন ছাড়া তো পসিবল না, তো হলো। তো কোনোভাবে নেবেন না, কাজ করতে করতে বিনোদিনীটা শেষ করার সময় অন্তত শেষের দিকে নিজেকে গিরিশ ঘোষ মনে হতো না? একদম না, মানে দৃষ্টতা, সেটা ভাবাটাই তো ভুল। সেটা যেদিন ভাববো সেদিনই তো পতনের কারণ। গিরিশ চন্দ্র ঘোষের মানে নখের যোগ্য কেউ হতে পারে না, আমি কেন, কেউ হতে পারে। উনি দূরদর্শী ছিলেন, উনি ফিলোসফার ছিলেন, উনি রামকৃষ্ণের ভক্ত ছিলেন, উনি রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য ছিলেন। ওনার পাপ রামকৃষ্ণ কণ্ঠে ধরেছিলেন, ওনার 16 আনা রামকৃষ্ণ গ্রহণ করেছিলেন। সেখানে আমরা তো মানে নাথিং। গোটা কলকাতা শহরে কম মানুষ বছরের পর বছর ধরে প্রতিভাবান জন্মায়নি, প্রচুর মানুষ জন্মেছে। আর একটি লোক নেই যার বাড়িটাকে রেখে দুপাশ থেকে রাস্তা গেছে, বাড়িতে টাচ করা হয়নি। গিরিশচন্দ্র ঘোষ, রামকমল মুখোপাধ্যায়, তিনিও কি মানসিকভাবে এরকম টাইপের মানুষ যে আমি আগামী দিনে এরকম কিছু ভালো তৈরি হবো? না না না, একদমই। আমি কাজ করতে চাই, সিনেমা করতে চাই, ভালো সিনেমা বানাতে চাই, মানুষকে উপহার দিতে চাই, নানান রকম সিনেমা করতে চাই। আমি গিরিশচন্দ্র ঘোষ না, আমি সেই মধ্যবিত্ত বাড়ির ঠাকুমা যে রোজ দুপুরে তার নাতি নাতনিদের গল্প বলতে চাই। আমার মনে হয় না এই ইন্টারভিউটা আর বাড়িয়ে নিয়ে যাওয়ার দরকার হয়, কারণ একদম শুরুতে যখন রামকুমার মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করলাম কীভাবে আসা, উনি বললেন আমি আজকে এই যে পরিচালক হলাম, কীভাবে হলাম, আমার মা, কাকিমা, জেঠিমা সেখান দিয়ে শুরু করেছিলেন, সেখানে শেষ করব। তার আগে লাস্টে একটা হাসি মুখে জিজ্ঞেস করে নেব, নামে রাম আছে, নামে কমল আছে, হেমা মালিনীর সঙ্গে ওঠা বসা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এদিক থেকে স্টারকে বিনোদিনী বানিয়ে দিলেন। আগামী দিনে রামকমল মুখোপাধ্যায় রাজনীতিতে আসবেন না? না, কারণ আমার মনে হয় যে আমি রাজনীতির জন্য উপযোগী নই, আমি আন্ডার এডুকেটেড রাজনীতির জন্য। রাজনীতির জন্য অনেক বেশি পড়াশুনোর দরকার, আর এখনকার দিনে রাজনীতি পড়াশোনা না করা উচিত নয়। আর যেটা আমি করছি সেটাতেই আমার মনে হয় মন দেওয়া উচিত। যেটা আমি জানি না বা যেটা প্রতি আমার আগ্রহ নেই, সেটা করাটা আমার মনে হয় সেই জিনিসটার প্রতি করার মানে সেই জিনিসটার প্রতি ন্যায় হবে না। কারণ আই উইল নট বি এবল টু গিভ মাই 100%, কারণ আমার ইন্টারেস্ট নেই জিনিসটার প্রতি। তাই জন্য আমি রাজনীতিতে যেতে চাই না। তবে হ্যাঁ, কোনো রাজনীতি যে কোনো দলই হোক না কেন, তারা যদি আমাকে মানব সেবার সুযোগ দেয়,
সোশ্যাল ওয়ার্ক করার সুযোগ দেয়, আমি ডেফিনেটলি সেটা করবো। সেইটাকে রাজনীতি হিসেবে আমি দেখি না। তবে যদি কোনো সমাজ সেবার সুযোগ কোনো রাজনৈতিক দল থেকে আসে যে আপনি এটা করুন, বা সমাজের জন্য এটা করুন, বা নাটকের জন্য করুন, সিনেমার জন্য করুন, সঙ্গীতের জন্য করুন, সেটা যদি কোনো একটা রাজনৈতিক দল থেকে আসে, সেটা আমার কোনো মানে আপত্তি নেই। রামকমল মুখোপাধ্যায় এগিয়ে যান, তার যেমন যেমন ভিশন তিনি দেখতে পান তার কেরিয়ারে, সেরকমভাবে এগিয়ে যান। আমাদের সব দিক থেকে প্রার্থনা থাকলো তার জন্য তিনি সফল হন। আজকের মতো এটুকুই। আপনি ভালো থাকবেন। বিনোদিনীর জন্য আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। আপনি আগামী দিনে যেমন বললেন, কথা দিলেন, মাদার টেরেসাকে নিয়ে ভাবছেন করবেন, বাঙালি গর্বিত হবে, আপনাকে মনে রাখবে বরাবর। আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা, সিনে স্বরূপ। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। এছাড়াও আপনারা দেখবেন জোড়ি নাম্বার 1 এবং টলিউড ফোকাস কলকাতাতে অনেক ভালো ভালো ভিডিও পাবেন, সেগুলো দেখবেন প্লিজ। আজকের মতো এটুকুই, নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।